সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক্সপ্লোর উইথ ফরহাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফজলুল করিম ফরহাদ। আশা করছি পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। ইউরোপ যাত্রার স্বপ্ন নিয়ে ইতালি ওয়ার্ক ভিসা আবেদন করে যারা দীর্ঘদিন যাবৎ নানা রকম ভোগান্তিতে আছেন এবং যারা বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি দুইটি বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে এক নাম্বার হচ্ছে অফিসিয়ালি ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট চালু হয়নি, তারপরেও কিভাবে মানুষ ফাইল জমা দিচ্ছে এবং ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অভিনব জালিয়াতি সে সম্পর্কে কথা বলবো। নাম্বার টু, আমি কথা বলবো 10 ডিসেম্বর ইতালি সরকার কর্তৃক নতুন যে গ্যাজেট প্রকাশিত হয়েছে, ইতালি ওয়ার্ক ভিসা সংক্রান্ত নতুন একটি গ্যাজেট প্রকাশিত হয়েছে। সে গ্যাজেটের বিস্তারিত তথ্য সামারাইজ করে আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে আপনারা বিভ্রান্ত না হন এবং সহজে বুঝতে পারেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ইতালি ওয়ার্ক ভিসা আবেদন করেছেন এবং ভবিষ্যতে করবেন, উভয়ের জন্য অতীব গুরুত্বপূর্ণ। তাই আমি রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শেয়ার করে অন্য আরেকজন ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার ভিডিওতে উপস্থাপিত তথ্য যদি আপনার কাছে অথেন্টিক, নির্ভরযোগ্য মনে হয় এবং আপনার যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে সংযুক্ত থাকবেন। এই অনুরোধটি সবার কাছে রইল। প্রিয় দর্শক, চলুন এবার ভিডিওর মূল আলোচ্য বিষয় শুরু করা যাক। আজকে সর্বপ্রথম আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অভিনব জালিয়াতি বা প্রতারণা। আসলে আমি আমার লাস্ট কয়েকটি ভিডিওতে অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী ভাইদেরকে বারবার সতর্ক করেছি এবং এটা আমার নিজের মন গড়া কথা নয়। ইতালি সরকার এবং ইতালি এম্বাসি কর্তৃক যে প্রেস রিলিজ দিয়েছিল সেটার রেফারেন্স দিয়ে আমি বারবার সবাইকে সচেতন করার চেষ্টা করেছি যে ভিএফএস গ্লোবাল অফিসিয়ালি প্রেস রিলিজের মাধ্যমে সকল নোলাওস্তা স্থগিত করেছে এবং সকল অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে এবং তাদের সকল অফিসিয়াল কার্যক্রম এবং যত জটিলতা আছে, পুরনো ফাইলের জট ক্লিয়ার হয়ে গেলে এবং পাসপোর্ট যেগুলি আটকে আছে সেগুলির ব্যাপারে ডিসিশন হয়ে একটা রেজাল্ট হয়ে গেলে যখন এম্বাসিতে কাজের চাপ কমে যাবে, দেন পর্যায়ক্রমে যারা ইমেল করেছেন তারা সবাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। কিন্তু তারপরেও আমার মতো আরও অসংখ্য অনেক বড় বড় ইউটিউবার ভাই যারা সবসময় ইউরোপ এবং ইতালির ভিসা সংক্রান্ত তথ্য নিয়ে কথা বলেন, তারা সবসময় সচেতন করার চেষ্টা করছেন যে আপনারা প্রতারকের ফাঁদে পা দিবেন না এবং প্রতারণার ফাঁদে পা দিয়ে আপনারা আপনাদের অর্থ, সময় এবং আপনাদের ফিউচারটাকে নষ্ট করবেন না। তারপরেও আমরা মানুষ এত সহজ সরল। দেখেন, রিসেন্টলি যে প্রতারণাটি হচ্ছে, অফিসিয়ালি ভিএফএস গ্লোবাল থেকে কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট এখনও চালু হয়নি। যদি হতো তাহলে সেটা বিএফএস গ্লোবালের ওয়েবসাইট কিংবা এম্বাসিটিকা ডি ইটালিয়া যে পেজ আছে ইতালি এম্বাসির, সেখানে আমরা নোটিশ পেতাম, বিএফএস গ্লোবালে নোটিশ পেতাম বা যে কোনো অথেন্টিক নিউজ মিডিয়া থেকেও আমরা পেতাম। কোথাও কোনো রকমের কোনো তথ্য নেই, অথচ আমাদের দেশে বিভিন্ন মানুষের মধ্যে একটা রিউমার ছড়িয়ে পড়ছে যে না, অ্যাপয়েন্টমেন্ট চালু হয়ে গেছে এবং ফাইল জমা দেওয়া যাচ্ছে। আসলে আজকে সেই রহস্যটা আপনাদের সামনে উন্মোচন করব। আপনারা জানেন যে ইতালিতে দুই ধরনের ওয়ার্ক পারমিট বের হয়। একটা হচ্ছে হাই স্কিলড ওয়ার্ক পারমিট বা হাই স্কিলড নোলাওস্তা, যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, নার্সেস, ফার্মাসিস্ট, সিভিল ইঞ্জিনিয়ার এই ধরনের অথবা আর্কিটেকচার, এই ধরনের হাই স্কিলড ওয়ার্কের জন্য বাংলাদেশ থেকে কেউ যদি তার সার্টিফিকেট এবং তার অভিজ্ঞতার সনদ দিয়ে ইতালিতে কোনো কোম্পানিতে জবের অ্যাপ্লাই করে এবং সেখান থেকে যদি তার ওয়ার্ক পারমিটটা ইস্যু হয়, তাহলে ওই নোলাওস্তাটাকে বলা হয় LN টাইপ নোলাওস্তা। আর সাবঅর্ডিনেট ওয়ার্ক বা ডেক্রেতো ফ্লুসির মাধ্যমে আবেদন করে যেই নোলাওস্তাগুলি ইস্যু হয় সেগুলোর টাইপ হচ্ছে LQ। মজার বিষয় হচ্ছে, বর্তমানে ইতালি এম্বাসিতে LQ নোলাওস্তার অ্যাপয়েন্টমেন্ট বন্ধ আছে অফিসিয়ালি, কিন্তু LN বা হাই স্কিলড ওয়ার্কারদের ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু যথারীতি চালু আছে। এই সুযোগটা নিয়েই আমাদের দেশের অতি বুদ্ধিমান, অত্যন্ত জ্ঞানী বলবো না, জ্ঞানপাপী কিছু দালাল প্রতারক সাধারণ মানুষকে সর্বশান্ত করার জন্য নতুন কৌশল হাতে নিয়েছে। তারা কি করছে, আমাদের এই LQ নোলাওস্তাগুলোকে
এডিট করে LN এ পরিবর্তন করছে, করে ভিএফএস গ্লোবালের অসাধু কর্মকর্তার সহায়তায় কিছু টাকার বিনিময়ে তারা এই ফাইলগুলি জমা করছে। রিসেন্টলি আমার জানা মতে 3 ভাই অনেক টাকার বিনিময়ে কোনো দালাল বা এজেন্সি বা প্রতারকের মাধ্যমে ফাইল জমা দিয়েছিলেন অতি উৎসাহী হয়ে। তারা হয়তো ভেবেছিলেন যে ইতালি এম্বাসি সেটা বুঝতে পারবে না, কিন্তু না, এই সিস্টেমে প্রতারকের মাধ্যমে LQ নোলাউস্তাকে চেঞ্জ করে LN এ পরিবর্তন করে তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফাইল জমা দেওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে ওই 3 ভাইয়ের ফাইলটা রিজেক্ট করে দিয়েছে। কী লাভ হলো? টাকাও গেল এবং ইতালি ভিসা পাওয়ার রাস্তাটাও বন্ধ হয়ে গেল, আপনার আবেদনটি ক্যান্সেল হয়ে গেল। তাহলে প্রতারকের ফাঁদে পা দিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারার চেয়ে ধৈর্য সহকারে অপেক্ষা করে ইতালি সরকার যখন অ্যাপয়েন্টমেন্ট চালু করবে তখন ফাইল জমা দেওয়া ভালো, নাকি প্রতারকদের কথা বিশ্বাস করে প্রতারকের ফাঁদে পা দিয়ে টাকাও নষ্ট করবেন এবং ভুয়া অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিয়ে পরে রিজেক্ট হবেন? কোনটা আপনাদের জন্য বেটার সেটা অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী ভাইদের কাছে আমি নিজেই প্রশ্ন রাখলাম। আমি আর এই বিষয় নিয়ে কথা বলবো না। আমি অনেকবার সচেতন করেছি, তারপরে অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি আমার ভিডিওর কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করছেন যে ভাই যদি অ্যাপয়েন্টমেন্ট চালুই না হয় তাহলে কিছু মানুষ প্রতিদিন দেখা যায় ফাইল জমা দিচ্ছে, তারা কিভাবে জমা দিচ্ছে? এই হলো ভাই মূল রহস্য। প্রতারকরা নোলাউস্তার টাইপ চেঞ্জ করছে, LQটাকে এডিট করে LN এ রূপান্তর করছে, করে তারপরে কৌশলে প্রতারণা করে তারা এই ফাইলগুলি জমা দিচ্ছে। মূলত এই পদ্ধতিতে জমা দিয়ে কেউ ভিসা পাবে না, যতই তার নোলাউস্তা অরিজিনাল হোক না কেন। তো আপনাদের সতর্ক করার উদ্দেশ্যে আজকে আমি এই কথাটি বলেছি। আশা করছি আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী আপনারা ধৈর্য ধারণ করবেন। আর যারা নোলাউস্তা পেয়ে এখনো ইমেল করেননি তারা ইতালিয়ান এম্বাসির নির্দেশনা অনুযায়ী ভিএফএস গ্লোবালে যে অ্যাড্রেসটি দেওয়া আছে সেই অ্যাড্রেসে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য সঠিক নিয়মে আবেদন করে রাখুন, ইমেল সেন্ড করে রাখুন এবং অটো রিপ্লাই পাওয়ার পরে আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন। ইনশাল্লাহ পুরনো ফাইলের জট ক্লিয়ার হয়ে গেলে যে রিটার্ন পাসপোর্টগুলি দিয়েছে সেগুলি ধারাবাহিকভাবে 2-3 মাসের মধ্যে যখন সব ফাইল কাজ এবং ভেরিফিকেশন ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু খুব শীঘ্রই অফিসিয়ালি আবার অ্যাপয়েন্টমেন্ট চালু হবে। সেটা হতে পারে ডিসেম্বরের শেষ, হতে পারে জানুয়ারি, সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, তবে এতটুকু আমরা বলতে পারি ইনশাল্লাহ অফিসিয়ালি অ্যাপয়েন্টমেন্ট চালু হবে এবং আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি বা ফাইল জমা দিতে পারেননি তারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পাবেন। সো সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করুন। এবার আসি পরবর্তী যে গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা হচ্ছে গত 10 ডিসেম্বর ইতালি সরকার একটি নতুন গ্যাজেট প্রকাশ করেছে। এই গ্যাজেটটিতে সামনে যে 2025-এ ডেক্রেতো ফ্লোসির নতুন ক্লিক ডে আছে সেই ক্লিক ডেতে পরবর্তীতে কোন কোন প্রসেসের মাধ্যমে কোন কোন নিয়মের মাধ্যমে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে ইতালি ওয়ার্ক ভিসার তার বিস্তারিত দেয়া আছে। ইভেন 2023-24-এ যারা অলরেডি নোলাউস্তা পেয়ে গেছেন, কেউ হয়তো নোলাউস্তা জমা দিয়ে ভিসা পেয়ে গেছেন, কারো হয়তো নোলাউস্তা অ্যাম্বাসিতে জমা আছে, তাদের ব্যাপারেও দিক নির্দেশনা এই নতুন গ্যাজেটে দেওয়া হয়েছে। তো এখানে এই গ্যাজেটটি আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখুন। এই গ্যাজেটের মধ্যে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ দুই ভাষাতেই আমি ডাউনলোড করেছি, করে দেখলাম এই যে গ্যাজেটটা, এই গ্যাজেটটা টোটাল 88 পৃষ্ঠা, এত বিস্তারিত যে এটা স্টাডি করতে কয়েকদিন লেগে যাবে। আর আমরা যারা বাংলাদেশি তাদের জন্য তো ইতালিয়ান বোঝা খুবই মুশকিল, আর আমরা যারা একটু ইংলিশটা ভালো বুঝি তারা হয়তো ইংলিশ কপিটা পড়ে সেটা ট্রান্সলেট করে আমরা বুঝতে পারছি আসলে নিয়মকানুনগুলি কী। কিন্তু এই 88 পেজের গ্যাজেট বিস্তারিত পড়া এতটা ধৈর্য কারো নাই এবং এতটা পড়া সম্ভব নয়। তাই আমি সময় নিয়ে পুরোটা পড়ে আপনাদের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি সামারাইজ করেছি, সেই সামারিটাই আপনাদের সামনে এখন তুলে ধরছি। আসলে এই গ্যাজেটটা হচ্ছে গত 11ই অক্টোবর 145 ডিগ্রিতে ইতালি সরকার যে নতুন আইনটি প্রণয়ন করেছিল এবং বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কাকে কঠোর আইনের আওতায় এনে নতুনভাবে ডেক্রেতো ফ্লোসির যে কিছু পলিসি চেঞ্জ করেছিল সেইটারই চূড়ান্ত বহিঃপ্রকাশ হচ্ছে এই গ্যাজেটটি। এই গ্যাজেটটি মূলত হচ্ছে সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয় কক্ষ দ্বারা অনুমোদিত হওয়ার পরে জাস্ট পাবলিকলি সেটাকে সরকারি গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে। তো সেই গ্যাজেটে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইনফরমেশন আছে সেটা হচ্ছে 2025-এর জন্য কিছু নতুন নিয়ম করা হয়েছে এবং 2023-24-এর জন্য কিছু ইম্পর্টেন্ট কথা এখানে দেয়া আছে।
তো মূল সামারিটা হচ্ছে 2023 এবং 24-এ যারা অলরেডি নোলা অবস্থা পেয়েছেন কিন্তু মালিকের কোনো ডকুমেন্টের প্রবলেম ছিল কিংবা মালিকের প্রোফাইল বা তার আদার্স ডকুমেন্ট আপ টু ডেট ছিল না কিন্তু নোলা অবস্থায় পেয়ে গেছেন, সেই সমস্ত মালিকদের কাছে ওয়ান স্টপ ইমিগ্রেশন সার্ভিস থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে ইমেইল যাবে এবং 7 দিনের মধ্যে ইমেইলের রেসপন্স করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট এবং ইমেইলের জবাব দিতে হবে। যদি 7 দিনের মধ্যে কোনো মালিক সেই ইমেইলের রেসপন্স না করেন তাহলে অটোমেটিক্যালি সেই নোলা অবস্থাটি প্রত্যাহার হয়ে যাবে। এবং যদি কোনো কোম্পানির মালিক বা কোনো নিয়োগকর্তা একজন শ্রমিককে নোলা অবস্থা ইস্যু করার পরে সে শ্রমিক ভিসা পাওয়ার পরে ইতালিতে যাওয়ার পরে তিনি যদি সেই শ্রমিকের বাসস্থান, কর্মসংস্থান এবং তার ডকুমেন্টেশন মানে তার রেসিডেন্ট কার্ড করে দেয়া, তারপরে তার ডকুমেন্ট আপ টু ডেট করে দেওয়া এবং তাকে কাজ দেয়া, তার থাকার ব্যবস্থা করে দেয়, এই সকল বিষয়ে যদি কোনো মালিক দায়িত্ব না নেন এবং ওয়ান স্টপ ইমিগ্রেশন সার্ভিসে প্রেফেক্টুরাতে গিয়ে এই মর্মে অঙ্গীকার না করেন তাহলে বর্তমানে কেউই ভিসা পাবে না। এইটা এখানে স্পষ্ট করে লেখা আছে, বিস্তারিত আপনারা পড়লে বুঝতে পারবেন। মূল বিষয় হচ্ছে ইতালিয়ান সরকার চাচ্ছে তাদের কর্মী প্রয়োজন, লক্ষ লক্ষ কর্মী প্রয়োজন, তাই তারা প্রতি বছর ডেক্রেতো ফ্লোসি দিচ্ছে, কিন্তু তারা চাচ্ছে ইলিগ্যাল মাইগ্রেশনটাকে প্রিভেন্ট করতে চাচ্ছে, বন্ধ করতে চাচ্ছে। আর লিগালি একটা লোক যেন ইতালিতে কাজ করতে গিয়ে ভোগান্তিতে না পড়ে, তারা যেন ওখানে গিয়ে একজন কোম্পানি বা একজন মালিকের আন্ডারে সে যেন কাজ পায়, থাকার ব্যবস্থা হয় এবং সে যেন অবৈধভাবে বসবাস করতে না হয়, কোনো ভোগান্তির শিকার হতে না হয়। তাই নতুন যে গ্যাজেট, সে গ্যাজেটে ইতালির বিভিন্ন কোম্পানির মালিক যারা ডেক্রেতো ফ্লোসিতে শ্রমিক নেওয়ার জন্য আবেদন করেন তাদের প্রতি কঠোর নিয়মকানুন আরোপ করা হয়েছে, যেন তারা শ্রমিকের জন্য আবেদন করলে সেই শ্রমিক ভিসা পাওয়ার পরে তারা যেন কাজের কন্ট্রাক্ট করেন, তারা যেন তার থাকার ব্যবস্থা করেন, তারা যেন তার ডকুমেন্টেশন আপ টু ডেট করে তাকে সেখানে রেসিডেন্ট কার্ড পাওয়ার ব্যাপারে সকল ব্যবস্থা করে দেন, যাতে কোনো শ্রমিক ইলিগাল থাকতে না হয়, অবৈধ বসবাস করতে না হয়। সেই ব্যবস্থাটা নিশ্চিত করার জন্য ইতালি সরকার এই কঠোর নতুন যে আইন কানুনগুলি করেছে সেটা। তা আমার মনে হচ্ছে এটা নতুন করে আগামী 2025, 26, 27-এ যারা আবেদন করবেন, যারা 2025, 26, 27-এ ফ্লুসিতে আবেদন করে নোলা অবস্থা পেয়ে ভিসা পেয়ে ইতালিতে যাবেন, তাদের জন্য এটা অনেক বড় সুখবর এবং তাদের জন্য এটা নিঃসন্দেহে অত্যন্ত কল্যাণকর একটা সিদ্ধান্ত। কিন্তু যারা এই নিয়ম নীতিগুলি চালু হওয়ার পূর্বেই 2023-24-এ আবেদন করে নোলা অবস্থা পেয়েছেন, অরিজিনাল নোলা অবস্থা পেয়েও এম্বাসিতে সাবমিট করে ভিসা পাচ্ছেন না, তাদের জন্য এখানে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। কারণ সকল মালিক কন্ট্রাক্ট করতে এগ্রি করবে না, সকল মালিকই একজন কর্মীর কাজের ব্যবস্থা, তার থাকার ব্যবস্থা কিংবা তার সকল দায় দায়িত্ব নিয়ে প্রেফেক্টুরাতে কিংবা প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিসে গিয়ে লিখিত অঙ্গীকার বা কন্ট্রাক্ট করে ভিসার জন্য ব্যবস্থা করে দিবে এরকম মালিকের সংখ্যা খুব একটা নেই। তবে যাদের মালিক ভালো, কোম্পানি ভালো, কোম্পানি এগ্রিমেন্ট করতে প্রস্তুত, কোম্পানি সকল আপ টু ডেট ডকুমেন্ট দিতে প্রস্তুত, সেই রকম কোম্পানির আন্ডারে যারা নোলা অবস্থা পেয়েছেন, আশা করছি ইনশাআল্লাহ তারা আল্লাহ তাআলার মেহেরবানিতে যতই জটিলতা হোক তারা শেষ পর্যন্ত ভিসা পেয়ে যাবেন। কারণ ইতালি সরকার এখন ভেরিফিকেশন শুরু করেছে। এই ভেরিফিকেশনের প্রথম ধাপ হচ্ছে আপনার নিয়োগকর্তা বা আপনার এমপ্লয়ার বা আপনার মালিকের কাছে ইমেইলে অনলাইন পোর্টালে যোগাযোগ করা হবে। তিনি যদি 7 দিনের মধ্যে রেসপন্স করেন এবং একটি অঙ্গীকারনামা বা ডিক্লারেশন সাবমিট করেন যে আমি কর্মীর সকল দায়িত্ব নিলাম, সে আমার এখানে কাজ করবে, আমি তার ডকুমেন্টেশন করে দিব, আমি তার থাকার ব্যবস্থা করে দিব, এই মর্মে যদি তিনি সকল দায়িত্ব নেন তাহলে আপনার নোলা অবস্থা ক্লিয়ারেন্স খুব দ্রুত চলে আসবে এবং আপনি ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন। আর এই নতুন গ্যাজেট আলোকে 2025 সালের ফ্লুসির জন্য কি কি নিয়ম চালু হয়েছে সেটা একটু জেনে নিন। 2025 সালের জন্য 1,10,000 নতুন করে কোটা বৃদ্ধি করা হয়েছে এবং আরও একটা নতুন সংযোজন হচ্ছে উইমেন কোটা। তার মানে হচ্ছে 40% মহিলাদের জন্য কোটা বরাদ্দ রাখা হয়েছে। ফ্যামিলি কেয়ার এবং হেলথ সেক্টরে যারা কাজ করতে যাবেন সেই সেক্টরে উইমেন কোটা 40% বরাদ্দ রাখা হয়েছে, যেটা এর আগে ডেক্রেতো ফ্লোসিতে মেনশন ছিল না, কিন্তু এইবার সেটা রাখা হয়েছে। নাম্বার 3 হচ্ছে এমপ্লয়াররা তাদের বিজনেস ক্যাপাসিটি অনুযায়ী কোটা পাবেন।
আমাদের মধ্যে একটা ধারণা ছিল, আমরা কিছুদিন আগে সবাই বলাবলি করছিলাম, একজন মালিক ৩ জনের অধিক লোকের জন্য আবেদন করতে পারবে না, ৩টার বেশি নোলাওস্তা পাবে না। আসলে ব্যাপারটা তা না। এই গ্যাজেটে পরিষ্কার বলা হয়েছে, ডেক্রেতো ফ্লুসিতে একজন মালিক তার বিজনেস ক্যাপাসিটির সাথে সামঞ্জস্য রেখে তিনি শ্রমিকের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। যার সক্ষমতা বেশি তিনি বেশি কোটা পাবেন, আর যিনি একক মালিকানাধীন একটি ছোট প্রতিষ্ঠান, যেখানে সাপোজ ধরেন একটি ছোট্ট কফি শপ বা একটা ছোট দোকান কিংবা একটা একক ব্যক্তি মালিকানাধীন একটা শপের জন্য যদি কেউ লোক নিতে চায়, সেক্ষেত্রে তিনি সর্বোচ্চ ৩ জন আবেদন করতে পারবেন। কিন্তু কোনো বড় কোম্পানি, যাদের গ্রুপ অফ কোম্পানি, যাদের মাল্টিপল বিজনেস আছে, মাল্টিপল ওয়ার্কার প্রয়োজন হয়, তারা তাদের বিজনেস ক্যাপাসিটি অনুযায়ী ৩-এর অধিক নোলাওস্তার রিকোয়েস্ট তারা করতে পারবেন। এটা হচ্ছে এই গ্যাজেটে স্পষ্ট বলা হয়েছে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই গ্যাজেটে বলা হয়েছে, সেটা হচ্ছে ইতিপূর্বে যে সমস্ত কোম্পানি নোলাওস্তার আবেদন করেছিল কিন্তু ডকুমেন্টেশন প্রবলেমের কারণে যাদের নোলাওস্তা রিভোকা করা হয়েছে, সে সমস্ত কোম্পানির দ্বারা যদি আপনি 2025-এর ফ্লুসিতে আবেদন করেন, তাহলে আপনার 2025-এর আবেদনটা রিজেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা এখানে স্পষ্ট লেখা আছে। এছাড়াও এই গ্যাজেটের মধ্যে ইন্টারন্যাশনাল প্রোটেকশন, তারপরে এমপ্লয়ারের অ্যাকাউন্টেবিলিটি, ইন্টারন্যাশনাল প্রোটেকশনের কথা বলা হয়েছে, যাতে কোনো শ্রমিক ইতালিতে কাজ করতে গিয়ে তারা যেন বর্ডার ক্রস করে অন্যান্য দেশে গিয়ে সেই সমস্ত দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে ব্যাপারে কঠোর অবস্থান এর কথা ঘোষণা করা হয়েছে। সেই জন্যই এত কঠোর নিয়মকানুন। নাম্বার 2, সবচেয়ে বেশি এমপ্লয়ারদের অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা হচ্ছে। কারণ আমরা অতীতে দেখেছি অনেক কোম্পানি নোলাওস্তা দেয়, লোকজন ওই দেশে যায়, যাওয়ার পরে মালিক খুঁজে পায় না, মালিকের সাথে কন্ট্রাক্ট করতে পারে না, পরে ওই লোকগুলি কাজ না পেয়ে অবৈধভাবে রাস্তায় ঘুরে বেড়ায় এবং বেকার জীবনযাপন করে, না খেয়ে কষ্ট করে, থাকার জায়গা পায় না, অনেক ভোগান্তি হয়। তো ইতালি সরকার চাচ্ছেন মালিকদের উপর কঠোর চাপ প্রয়োগ করে তোমরা যদি লোক এনে তাদের কাজ দিতে পারো, থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারো, তাদের নিরাপত্তা দিতে পারো, তাদের ডকুমেন্ট করে দিতে পারো, তাহলেই তোমরা লোক আনবা। এই অ্যাকাউন্টেবিলিটি, এই জবাবদিহিতাটা নিশ্চিত করার কারণে ভবিষ্যতে যারা আবেদন করবেন এবং নোলাওস্তা পাবেন, তাদের জন্য এটা অনেক ভালো হবে। তাদের আর যাওয়ার পরে কোনো ভোগান্তি থাকবে না। এই মালিকদের অ্যাকাউন্টেবিলিটিটা এই নতুন গ্যাজেটের মধ্যে এনশিওর করা হয়েছে, যেটা আগে অ্যাকাউন্টেবিলিটি ছিল না। মালিকরা জাস্ট কন্ট্যাক্ট করে নোলাওস্তা তুলে লোক ওই দেশে নেওয়ার পরে আর কোনো খোঁজখবর রাখতো না এবং শ্রমিকদেরকে বা তার যে কর্মীদেরকে সে কোনো ধরনের সহায়তা করতো না। নাম্বার 3, খুবই গুরুত্বপূর্ণ, ফ্যামিলি রিইউনিফিকেশন যে ভিসা বা ফ্যামিলি ভিসা আমরা যেটা বলি, এই বর্তমান 10ই ডিসেম্বরের নতুন গ্যাজেটে ফ্যামিলি রিইউনিফিকেশন সম্পর্কেও একটা নতুন পরিবর্তন আসছে। সেটা হচ্ছে, আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বারকে যদি নিয়ে আসতে চান, আগে যেরকম আমরা কন্ট্রাক্ট করে টাকার বিনিময়ে একটা আলেজ্য জমা দিয়ে দিলেই নোলাওস্তা উঠে যেত, এখন আর সেই রাস্তা বন্ধ। এখন আপনাকে লিগ্যাল রেসিডেন্স থাকতে হবে, মিনিমাম একটা পিরিয়ডের জন্য লিগ্যাল একটা রেসিডেন্স আপনার থাকতে হবে। সেই লিগ্যাল রেসিডেন্সটা আপনি জেনুইনভাবে বাসা ভাড়া নিয়ে কন্ট্রাক্ট করে 6 মাস 1 বছর এরকম একটা পিরিয়ড আপনি বৈধভাবে থাকার পরে আপনি নিজে বাসার, সোজা কথা, নিজের জেনুইনভাবে বাসা ভাড়া নিয়ে জেনুইনভাবে বাড়ির মালিকের সাথে কন্ট্রাক্ট করে তারপরে আলোচ্য রেডি করে তারপরে আপনি সাবমিট করতে হবে। ওই টাকা দিয়ে আলোচ্য কিনে নিয়ে জমা দিয়ে ফ্যামিলি ভিসার আবেদন আর করা যাবে না। এটা স্পষ্টভাবে নতুন গ্যাজেটে বলা হয়েছে। তো এইরকম অসংখ্য খুঁটিনাটি আর অনেক নিয়ম কানুন এই নতুন গ্যাজেটে আছে, যেটা আমাদের ক্ষুদ্র জ্ঞানে সব কিছু অ্যানালাইসিস করা সম্ভব নয়। তবে আমাদের বাংলাদেশি ওয়ার্ক ভিসা এবং ফ্যামিলি ভিসাধারীদের জন্য যেই পয়েন্টগুলি বেশি গুরুত্বপূর্ণ, সেগুলি আমি ফাইন্ড আউট করে সামারাইজ করে আপনাদের জন্য উপস্থাপন করেছি। আশা করছি আমি আপনাদেরকে সহজভাবে এই নতুন গ্যাজেটের মূল বিষয়বস্তুগুলি উপস্থাপন করতে পেরেছি এবং অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী ভাইদেরকে সতর্কতামূলক কিছু কথা বলেছি। আশা করি আপনারাও সেটা বুঝতে পেরেছেন যে আপনাদের এই মুহূর্তে কী করণীয়। তারপরেও যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো চেষ্টা করব অথেন্টিক সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করে আপনাদের কমেন্টের জবাব দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, যেহেতু একটি গ্যাজেটের ডিটেলস ইনফরমেশন শেয়ার করতে হয়েছে তাই বড় হয়ে গেল, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন।
আজ আর নয়, আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।